ঠিক এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের কোয়ালিফায়ার পর্বের ম্যাচে মুখোমুখি রাজশাহীর ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স। মাঠে যখন খেলার উন্মাদনা, তখন অনেকটা নাটকীয়তা ঘটে গিয়েছে মাঠের বাইরেও। আইসিসি থেকে সবশেষ যে বোর্ড সভায় যে সিদ্ধান্তটা এসেছে, আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। ভারতে বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যাবে কিংবা যাবে না, এই সিদ্ধান্ত নিতে বিসিবির হাতে সময় আছে আর 24 ঘন্টা। একটু পিছন থেকে যদি আমরা আসি, যেটা আমরা ক্রিক ইনফোর সুবাদে আমরা জানতে পেরেছি, সেই ক্রিক ইনফোর সুবাদে আমরা যতটুকু তথ্য পেয়েছি, আজ বিকেলে আইসিসির একটি বোর্ড সভা ছিল, যেখানটায় টেস্ট প্লেইং প্রায় সবগুলো দেশে উপস্থিত ছিল, কিছু সহযোগী দেশও উপস্থিত ছিল। টেস্ট প্লেইং দেশগুলো, বাংলাদেশ নিজেও যেহেতু টেস্ট প্লেইং দেশ, সে কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া কিংবা না দেওয়ার প্রশ্নে ভোটাভুটির প্রয়োজন হয়, এবং দুর্ভাগ্যবশত বাংলাদেশ এই ভোটাভুটিতে কোনো ধরনের সমর্থনই পায়নি। বেশিরভাগ ভোট, আমরা যতটুকু জানতে পেরেছি, বেশিরভাগ ভোটে গিয়েছে বাংলাদেশের বিপক্ষে, এবং যার মধ্যে ছিল পাকিস্তানও, যারা কিনা সকালেই খবর এসেছিল যে বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিকে একটি মেল করেছে। সুতরাং ভোটাভুটির সেই পর্বে বাংলাদেশ এক প্রকার হেরে গেছে। তার পরবর্তীতে বাংলাদেশকে একটা আলটিমেটাম দিয়ে দেওয়া হয় 24 ঘন্টার জন্য। যা সিদ্ধান্ত নিতে হবে 24 ঘন্টার মধ্যে জানাতে হবে বাংলাদেশ ভারতে যাচ্ছে কি যাচ্ছে না। সুতরাং এই কথাটা অনেকটা নিশ্চিত। শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলার বাংলাদেশের যে দাবি এতদিন ধরে চলে আসছিল, সেটা কোনোভাবে আইসিসির দরবারে টিকছে না। এবং আমাদের কাছ থেকে এখন পর্যন্ত যতটুকু প্রাপ্ত তথ্য, তাতে কিন্তু এটাও বলা নেই যে ভারতের বিকল্প কোনো ভেন্যুতে বাংলাদেশ খেলবে কিনা। এর আগে থিরুভান্তাপুরম এবং চিপাকে বাংলাদেশকে খেলার জন্য একটা ধরনের প্রস্তাব দেওয়া হয়েছিল, এমন কিছু খবর আমরা ভারতীয় গণমাধ্যমের সুবাদে পেয়েছিলাম। কিন্তু সেই খবর কিংবা সেই সম্ভাবনাগুলো বাংলাদেশের সামনে থাকছে কিনা জানি না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 3টা ম্যাচ খেলতে হতো কলকাতায়, একটা খেলতে হতো মুম্বাইয়ে। বাংলাদেশ যদি ভারতের কেমন সিদ্ধান্ত হবে, আইসিসির কেমন সিদ্ধান্ত হবে, সেটার অনুযায়ী বাংলাদেশকে খেলতে হবে ভারতের মাটিতে গিয়ে। একটু যদি পেছন থেকে শুরু করা যায়, জটিলতাগুলো শুরু হয়েছিল বাংলা। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। একটু যদি পেছন থেকে যাই, তাহলে বলতেই হয় যে মূলত জটিলতাটা শুরু হয়েছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সদস্য যিনি সচিব আছেন দেবজিৎ সাইকিয়া, তিনি একটি গণমাধ্যমকে বলেছিলেন যে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তা ইস্যুতে বাদ দিতে হবে, এবং এই চিঠি কলকাতা নাইট রাইডার্সকে দিয়ে দেওয়া হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স স্বাভাবিকভাবেই এরপর বিসিসিআইয়ের নির্দেশনা মেনে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়। এর পরপরই সেদিন রাতে একটি জরুরি বৈঠকে বসেন বিসিবি পরিচালকরা। সেই বিসিবি পরিচালককে আমরা যতটুকু পরবর্তী জানতে পেরেছি, 17 জনের সেই বিসিবি পরিচালকদের বৈঠকে অনেকেই ছিলেন, এবং তাদের যে বক্তব্য ছিল তাতে বলা হচ্ছিল যে বাংলাদেশ ভারতে খেলতে গিয়ে নিরাপদ না। একজন ক্রিকেটার যেখানে অনিরাপদ, সেখানে 15 জন, সেই সঙ্গে সাংবাদিক, সেই সঙ্গে দর্শক, প্রত্যেকে কীভাবে নিরাপদ থাকে সেটা নিয়ে প্রশ্ন ছিল। এর পরবর্তীতে তাতে জড়িয়ে পড়ে সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল, তিনি পরবর্তীতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দেন যে বাংলাদেশ ভারতে খেলতে যাচ্ছে না। এরপর থেকে নদীর স্রোত অনেক দিকে গিয়েছে, অনেক কিছুই হয়েছে, তবে বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে খেলতে যাবে না, এই অবস্থানে বারবার অনড় ছিল। মাঝে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেছিলেন বাংলাদেশ ভারতে খেলতে যাবে না, প্রয়োজনে ওয়াকওভার দেবে। বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন, তিনি বলেছিলেন যে আমরা আমাদের নিজস্ব সিদ্ধান্তে অনড়। অনেক গুজব ছিল, অনেক গুঞ্জন ছিল, অনেক প্রশ্ন ছিল, কিন্তু সব কিছু মিলে বাংলাদেশ একটি কথাই বলেছিল যে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না। মাঝে ভারত থেকে প্রপোজাল এসেছিল বাংলাদেশকে দুটো অন্য ভেন্যুতে খেলতে হবে, যেহেতু কলকাতা ঘিরে মূলত বাংলাদেশের নিরাপত্তা সংখ্যাগুলো, সেজন্য বলা হচ্ছিল যে কলকাতায় অন্তত বাংলাদেশ খেলতে যাবে না। কিন্তু সেই জিনিসগুলোকেও ধীরে ধীরে আস্তে আস্তে চলে যায়। মাঝখানে আরও ঘটনার পরিক্রমায় তাতে যুক্ত হয় পাকিস্তানের নাম। পাকিস্তান এক পর্যায়ে একটা খবর আমরা জানতে পারি যে পাকিস্তান প্রস্তাব দিয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য, কিন্তু সেটাও অ্যাকচুয়ালি পসিবল না। পুরো প্রসেসটা তো অনেক জটিলতা ছিল। বাংলাদেশকে যদি ভেন্যু চেঞ্জ করতে হতো, সেক্ষেত্রে বাংলাদেশের যারা প্রতিপক্ষ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল এবং ইতালি, গ্রুপের এই 4টি দেশের সম্মতির প্রয়োজন ছিল যে তারা ম্যাচগুলো, বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য এক্সট্রা ট্রাভেল করতে রাজি কিনা। কিন্তু আন্তর্জাতিক সূচির যে জটিলতা, যে লম্বা প্রসেস, সেই প্রসেসটাই শেষ পর্যন্ত কোনো দলই যেতে রাজি হয়নি, যার কারণে ধীরে ধীরে সেই সম্ভাবনাগুলো ফিকে হয়ে আসতে পারে। একটা পর্যায়ে গিয়ে আমরা শুনতে পেলাম যে হ্যাঁ, বাংলাদেশের জন্য কিছুটা ইতিবাচক আমরা একটা আভাস পেয়েছিলাম, হয়তো বা কূটনৈতিকভাবে, ক্রিকেট কূটনীতিতে বাংলাদেশ অনেকটা এগিয়ে আছে। কিন্তু সবশেষ ক্রিক ইনফোর যে তথ্য এবং যে খবর, সেটা যদি সত্য হয়ে থাকে, তাহলে ক্রিকেট কূটনীতিতেও বাংলাদেশ বেশ ভালোভাবে পিছিয়ে পড়েছে। কারণ বোর্ডের, আইসিসির যে সভা, সেখানকার টেস্ট স্ট্যাটাস পাওয়া প্রায় সবগুলো দেশে চলে গেছে বাংলাদেশের বিপক্ষে। সুতরাং ক্রিকেট কূটনীতিতেও গত 1 মাসে বাংলাদেশ খুব বেশি উন্নতি করতে পেরেছে এমনটি বলা চলে না।
সব কিছু মিলিয়ে যে জিনিসটা বলা চলে যে শ্রীলঙ্কায় খেলার যে স্বপ্নটা বাংলাদেশ ক্রিকেটের ছিল, বাংলাদেশের ছিল, সেটা অনেকটাই হুমকির মুখে। কনসিকুয়েন্সেসলি একটা জিনিস বলতে হয়, ভারতে যদি খেলতে হয় তাহলে বাংলাদেশ আদতেই যাবে কিনা। পুরোপুরি আমরা সকাল থেকে আমরা বেশ কিছু ক্রিকেট বোর্ডের পরিচালকের সঙ্গে আমরা কথাবার্তা বলেছিলাম। এখন ডিবির পক্ষ থেকে যখনই তাদের সঙ্গে যোগাযোগ করা হয় তখন আমরা সুনির্দিষ্টভাবে জানতে পারি 4 থেকে 5 জন বোর্ড পরিচালকই মূলত এই পুরো বিষয়টার দেখভাল করছেন। বোর্ডের সিনিয়র 4 থেকে 5 জন পরিচালক এই জিনিসগুলো দেখভাল করছেন, তারাই পরবর্তীতে সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। সুতরাং সব ডিসিশন ওই 5 থেকে 6 জন ব্যক্তি 24 ঘন্টার মধ্যে কীভাবে নেবেন সেদিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের সাপ্তাহিক কার্যাবলীর হিসেবে আগামীকাল বৃহস্পতিবার শেষ কার্যদিবস, এবং শেষ কার্যদিবসেই বড় ধরনের সিদ্ধান্তগুলো নিয়ে আমাদের জানাতে হবে আইসিসির কাছে। শুক্র শনিবার 2 দিন সরকারি ছুটি বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী। সে সময়টাই একটি কার্যক্রম পরিচালনা করা বেশ অনেকখানি কষ্টসাধ্য। তবে বাংলাদেশ যদি 24 ঘন্টার বদলে কিছু কিছু জায়গায় আমরা অসমর্থিত কিছু সূত্রে জানতে পেরেছি 48 ঘন্টা সময় পাচ্ছে, সেটাও যদি হয়ে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের হাতে আছে খুব কম সময়। এই কম সময়ের মধ্যে বাংলাদেশ নিজেদেরকে কীভাবে প্রস্তুত করবে, বাংলাদেশ কিভাবে নিজেদেরকে এই ডিপ্লোমেসিতে টিকিয়ে রাখবে, এবং আদতেই ভারতে না গেলে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে, সব কিছু মিলে বেশ বড় ধরনের একটা সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্তগুলো নেওয়াটা খুব একটা সহজ কাজ না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদেরকে বেশ অনেকটা সময় এই জিনিসগুলো নিয়ে ভাবতে হবে। ভাবনার চিন্তার জায়গাগুলো থেকে শেষ পর্যন্ত কী ফলাফল আসে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। মাঠে বিপিএল, সেখানের অনেক আলোচনা, মাঠের বাইরে কি চলছে সেটাও বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা আলোচনা। সব মিলিয়ে পরিস্থিতি বাংলাদেশের জন্য কিছুটা বিপাকে। যদি ক্রিকইনফোর, আরও একবার বলে রাখছি, আমাদের সঙ্গে বিসিবির বেশ কিছু পরিচালক আমাদেরকে এই কথা বলেছিলেন যে বাংলাদেশকে চাপে রাখতে ক্রমাগতভাবে ভারতীয় গণমাধ্যমগুলো গুজব এবং বিভ্রান্তিকর খবর দিয়ে আসছে, পাকিস্তানের গণমাধ্যমগুলো একই খবর দিয়ে আসছে। আমরা দেখেছি 21 তারিখের আজকের ডেডলাইন ঘিরে গতকালই বিসিবি পরিচালক, গত পরশু দিনে বিসিবি পরিচালক আমজাদ হোসেন, মিডিয়া কমিটির চেয়ারম্যান, তিনি বলেছিলেন যে এই ধরনের কোনো ডেডলাইন অ্যাকচুয়ালি বাংলাদেশকে দেওয়া হয়নি আইসিসির পক্ষ থেকে। তারা বরাবরই এই ধরনের জিনিসগুলোকে ডিনাই করেছিলেন, কিন্তু পরবর্তী সময় আমরা দেখতে পারি হ্যাঁ ঠিক সেই 21 জানুয়ারি যে ডেডলাইনগুলোর কথা আমরা বিগত 4-5 দিন ধরে শুনে আসছিলাম, সেই 21 তারিখে একটা সিদ্ধান্ত চলে এসছে। সুতরাং বিসিবি অ্যাকচুয়ালি এবারকার খবরটাকেও কি মিথ্যে বলবে বা বিভ্রান্তিকর বলবে কিনা সেটা একটা প্রশ্ন। এই তথ্যগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে একটা বড় ধরনের শঙ্কা রয়েছে। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ।